ফেনীতে বেড়িবাঁধ ভেঙে 4 উপজেলার 30 গ্রাম প্লাবিত। টানা বৃষ্টিতে নাকাল রাজধানী সহ সারা দেশের জীবনযাত্রা, বিকেল থেকে কমার আভাস। জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনার ফাঁস হওয়া অডিও শেখ হাসিনার, বিবিসি আইয়ের ফ্যাক্ট চেকে সত্যতার প্রমাণ। ফ্যাসিবাদের গুম খুনের বড় ভিকটিম বিএনপি, বললেন মির্জা ফখরুল। গণহত্যায় জড়িত সবার বিচার দাবি। এবং পর্যাপ্ত আমদানির পরও অস্থির দেশের চালের বাজার, 3 সপ্তাহে কেজিতে বেড়েছে 7 টাকা। রেকর্ড উৎপাদনের ধান সংকটের দোহাই মিল মালিকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সদর সহ ফেনীর 4 উপজেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। আবাসন, খাবার ও পানীয় জল সংকটে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধে অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় তলিয়ে আছে সদর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল। পশ্চিমচাপনগর, নোয়াপুর, দুর্গাপুর, মধুগ্রাম আর এগুলো পানি থাকে সবসময় ইন্ডিয়া থেকে আসে। আর মুহুরী নদী বাংলা বেরি বাংলার পানি আগে 4 উপজেলার কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ওঠায় অর্ধ শতাধিক পরিবার ঠাঁই নিয়েছে স্থানীয় আশ্রয় কেন্দ্রে। কহুয়া গ্রাম সব ডুবে যায়, ঘরবাড়ি কিছু নেই, সবাই আতঙ্কের ভিতরে আছে। গরু ছাগল হাঁস মুরগি আতঙ্কের ভিতরে আছে। সবাই বর্তমানে বাজারে সবাই নিজের সবাই স্থানীয়ভাবে স্কুলে খাওয়া দাওয়ার ভিতরে আছে, এটা আতঙ্কের ভিতরে আছে। এছাড়া রাস্তাঘাট ডুবে যাওয়ায় জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম উপজেলা। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় নিতে 131টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে বলে জানিয়েছে জেলার প্রশাসন। পাশাপাশি শুকনো ও রান্না করা খাবারের জন্য 6.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুরঞ্জিত নাগ। সুরঞ্জিত, ফেনী জেলার বন্যার পরিস্থিতি কি অবস্থা আছে? সেখানকার মানুষের কেমন জীবন চলছে, কিভাবে তারা জীবনযাপন পার করছে জানাবেন। রাত্রে প্রায় 15টি স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ফেনীর মানুষরা তারা অনেক আতঙ্কে এবং কি ভয়ে তারা রাত পার করেছে। আমরা নতুন বাজার এলাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেনী ফুলগাজী যে পরশুরাম যে সড়কটি রয়েছে, এই সজ্জিত থাকায় মানুষজন তাদের যে গাড়ি চলাচল বন্ধ রয়েছে, রাস্তায় মানুষজন। আর আমরা যেটি জেনেছি পরশুরামের এবং কি উজানে এখনো বৃষ্টি হওয়ার কারণে দিন দিন পানির বাড়ছে এবং এই পানি যে কমবে কিনা এই বিষয়ে এখন যে হ্যালো পরশুরামে যে পানির বর্তমানে আমরা যেটি জানতে পেরেছি, পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি জানিয়েছেন, বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে মুহুরী নদীর 60 ফিটের উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে ফেনীর ফুলগাজী, পরশুরাম
যে সড়ক, এই সড়কে মানুষ ভোগান্তি এবং এই মানুষের আমরা যেটি জেনেছি 50টি জেলা প্রশাসন যেটি জানিয়েছে 50টি আশ্রয় কেন্দ্র চালু করেছে। এই আশ্রয় কেন্দ্রে বিভিন্ন স্থানের মানুষ যারা নদী বেরিবাদ ভাঙার কারণে তারা আতঙ্কে আছে, তারা অনেকে এই আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন সহযোগিতা করার ব্যবস্থা করা হয়েছে। আর ভারতের উদ্যানের পানি বেড়ে যাওয়ার কারণে উপজেলার মানুষ পানি ঢুকে গেছে, পানি ঢুকে যাওয়ার মোকাবেলায় পানি ঢুকে যাওয়ার মধ্যে মানুষের আবার 24-এর বন্যার আতঙ্ক বিরাজ করছে। এ ছিল সুরঞ্জিত, আপনাকে ধন্যবাদ। এদিকে টানা বৃষ্টিতে নাকাল রাজধানী সহ সারা দেশের জীবনযাত্রা, কোথাও কোথাও সড়কে পানি জমেছে। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। তবে স্বস্তির খবর হচ্ছে বিকেল থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে। সুরাইয়া মুনির রিপোর্ট, জানাচ্ছেন শামীউজ্জামান চৌধুরী। দুদিন ধরে অনবরত ঝরছে বৃষ্টি, কখনো মুষলধারে কখনো গুড়ি গুড়ি, থামার যেন নামই নেই। টানা বৃষ্টিতে বেশি দুর্ভোগে অফিসগামী মানুষ, রাজপথেও যানবাহন কম, তাই ছাতা মাথায় হেঁটেই গন্তব্যে রওনা হন অনেকেই। গাড়ি ঘোড়া কম আজকে, এ কারণে মানুষের চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে আর কি। যাতায়াতের প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে এখানে ড্রেনে পানি জমে যাচ্ছে, এই জন্য আমাদের অনেক যাতায়াত সমস্যা হচ্ছে, গাড়িতে জ্যাম, প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে। বৃষ্টি বাদলে মানুষের যাতায়াতের প্রবলেম হচ্ছে, তারপরে বৃষ্টি বাদলে অনেকে ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে। রাজধানীর কোনো কোনো সড়কে পানি জমে গেছে, এতে চলাচলে মারাত্মক অসুবিধায় পড়েছেন পথচারীরা। কোথাও কোথাও পানির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে পানি বেঁধে আছে রাস্তার পাশ দিয়ে, গাড়ি যাওয়ার সময় পানি রাস্তার পাশ দিয়ে গাড়িতে মানুষের গায়ে পড়তেছে। আমাদের দোকানে বসে থাকতে হয় সারাদিন, কাস্টমার নাই, এই সব দিক মিলে এগুলো সমস্যা আর কি। বৃষ্টির ক্ষেপ কম, মানুষ বাড়িতে পারে না। তবে রাজধানীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে 4 বিভাগে অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। খুলনা এবং বরিশাল, সেই সাথে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ যেটা লক্ষ্য করেছি। বিশেষ করে দেখা গেছে যে ফেনীতে প্রায় 24 ঘন্টায় 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো সামনের দিকে হয়তো বা এই বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে, তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আরেকটু বৃদ্ধি পেতে পারে। আগামী রোববার থেকে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানী সহ সারা দেশের আবহাওয়ার খবর জানাতে আগারগাঁয়ে আবহাওয়া ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, রাজধানী সহ সারা দেশের আবহাওয়ার বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, জানাবেন? সোনিয়া, আবহাওয়া অধিদপ্তরের প্রথম যে বক্তব্যটি সেটি যদি জানাই, সেটি হচ্ছে যে এখন আসলে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কারণ যে একটি খবর আমরা দেখছি যে প্রচারিত হচ্ছে বিভিন্ন মাধ্যমে, সেটি হচ্ছে যে সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে, আসলে সেটি সেই তথ্যটি আসলে সত্যি নয়। কারণ গত 24 ঘন্টায়, মানে গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় যে বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে সেটি 399 মিলিমিটার, এবং এর আগেও 2005 সালে জুলাই মাসের 24 তারিখ আরেকটি সর্বোচ্চ বৃষ্টিপাত ফেনীতেই রেকর্ড করা হয়েছিল, সেটা 420 মিলিমিটার ছিল। এছাড়াও যে বাংলাদেশে এ পর্যন্ত সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সেটিও কিন্তু সন্দ্বীপে, এবং সেটি 2001 সালের জুন মাসের 16 তারিখ, এবং সেই সময়ে কিন্তু প্রায় 520 মিলিমিটার যে বৃষ্টিপাত কিন্তু রেকর্ড হয়েছিল। সুতরাং আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত আসলে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়নি, এবং আমাদের বন্যার পরিস্থিতি তৈরি করতে হয়। তবে আসার কথা হচ্ছে যে সেটি এখন ভারতের পশ্চিমবঙ্গ থেকে এটি এখন ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে, এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনাটি ছিল বা আশঙ্কাটি ছিল সেটি কিন্তু তুলনামূলকভাবে কমে এসেছে। এছাড়া যে বিষয়টি আসলে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে রাজধানীতে আজকে গত 24 ঘন্টায়
78 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বরিশালকেও ধরা হচ্ছে যে যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু আমরা আশঙ্কা করছিলাম, সেখানেও 162 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ফেনীর খুব কাছেই নোয়াখালী, সেখানে 268 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং রাজধানী ঢাকায় 78 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে এখনো 78 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে এখনো দুশ্চিন্তার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে 12-13 তারিখ, এই চলতি মাসে 12-13 তারিখের পর থেকেই কিন্তু আসলে বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়তে পারে এবং সেই সময় সমুদ্রে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কাও কিন্তু আবহাওয়াবিদরা করছেন। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে যেভাবে প্রাণঘাতী দমন অভিযান চালানো হয় তা সরাসরি পতিত শেখ হাসিনার অনুমোদনে হয়েছিল, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি ইনভেস্টিগেশন। এক রিপোর্টে তারা দাবি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও কলটি হাসিনার নিজের কণ্ঠ। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমন অভিযানে সরাসরি প্রাণঘাতী অস্ত্র চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তার ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই। যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি তাদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেন। শেখ হাসিনা ও অজ্ঞাত এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনের অডিওটি গত মার্চে অনলাইনে ফাঁস হয়, যা গত বছরের 18 জুলাইয়ের অডিও কলের রেকর্ড। বিবিসির তথ্যমতে বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নজরদারি সংস্থা এনটিএমসির মাধ্যমে কলটি রেকর্ড করা হয়েছিল। এরই মধ্যে রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগও। রেকর্ডিংটি ব্রিটিশ প্রতিষ্ঠান ইয়ারশটের ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করেছে বিবিসি। এতে অডিওটি এডিট বা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে সংস্থাটি। মানবাধিকার বা পরিবেশ রক্ষা ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক এ প্রতিষ্ঠানটি। জাতিসংঘের তদন্ত অনুযায়ী গত বছরের বিক্ষোভে প্রায় 1400 মানুষ নিহত হয়। সে ঘটনার পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলছে, যেখানে তিনি অনুপস্থিত অবস্থায় অভিযুক্ত। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর আগারগাঁয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে এসে কথা বলেন তিনি। বিএনপি গুম খুনের সবচেয়ে বড় ভিকটিম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করছে তাদের সবার শাস্তি হওয়া উচিত। তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনেই নির্বাচিত সরকার দরকার। সংস্কার ও বিচার একসাথে চলতে পারে বলেও মত দেন বিএনপি মহাসচিব। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার ও 12 জন সাবেক সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ এই সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। এর আগে গতকাল অবসরপ্রাপ্ত 12 ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেয়া ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অভিযোগ আছে 2018 সালের ভোটের পর ওই কর্মকর্তাদের পুরস্কার হিসেবে ফ্ল্যাট বরাদ্দ দেয় আওয়ামী লীগ সরকার। পারস্পরিক শুল্ক চুক্তির বিষয়ে দ্বিতীয় দফা আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর। বৈঠক হবে 9 থেকে 11 জুলাই। 14টি দেশের কাছে শুল্ক আরোপ সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি জারির পর প্রথম আলোচনা শুরু করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। গত 27 জুন প্রথম দফায় আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে দ্রুত চুক্তি সম্পাদন করা সম্ভব হবে বলে আশা করছে ঢাকা।
রেকর্ড বড় উৎপাদনের পাশাপাশি 13 লাখ মেট্রিক টন আমদানির পরও দেশজুড়ে অস্থির চালের বাজার। 3 সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে কেজিতে 60 টাকা পর্যন্ত। মিল মালিকরা বলছেন, ধানের সংকট সহ প্রতিকূল আবহাওয়ার চাল উৎপাদনে ব্যাঘাত ঘটায় বাড়ছে দাম। চালের এমন অরাজক দামে বিপাকে নির্ময়ের মানুষ। মনির হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। দেশে এবছর রেকর্ড পরিমাণ বোরো ধান উৎপাদন হয়েছে। 2019-20 অর্থ বছরে দেশে এর উৎপাদন ছিল 1,95 লাখ টন, আর 4 বছরের ব্যবধানে 2023-24 অর্থ বছরে বোরোর উৎপাদন দাঁড়িয়েছে 2,10 লাখ মেট্রিক টনে। আবার গত অর্থ বছরে 13 লাখ মেট্রিক টন চাল আমদানিও করা হয়েছে, অথচ তারপরও লাগামহীনভাবে বেড়ে চলছে দেশের প্রধান এই খাদ্যশস্যটির দাম। এতে চরম বিপাকে পড়েছে নিম্নয়ের মানুষেরা। ভাত তো কম খাইলে তো আর কাজ করতে পারব না, আর সুদে মধ্যে হইলে লবণ হইলে ভাত দেখাই। আমরা গরিব মানুষ, আমাদের তো কষ্ট আছে। যে জায়গায় এক পায়ে সেই জায়গায় আমাকে আধ বা খাওয়া লাগে। এক সপ্তাহ বৃষ্টি হলে পারে আমাদের কোনো ইনকামও হবো না, বাড়িতে টাকাও পাঠাইতে পারবো না। মাইত আছে কি করে যে অমুক বাড়িতে যা দাঁড় মারাই নিয়ে মনে করেন যে চলে, পরে আমরা যদি টাকা পাঠাইতে পারি পরে মনে করেন যে চালের বস্তা কিনে এই খাওয়ান লাগে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির প্রতিবেদন বলছে, গত 1 মাসে সরু চালের দাম বেড়েছে 5%। এছাড়া মাঝারি ও মোটা চালের দর বেড়েছে 9%-এর বেশি। মিল মালিকরা বলছেন, ধান সংকট আর প্রতিকূল আবহাওয়ায় চালের উৎপাদন কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। বাজারে আমার যায় ধানের দরকার আজকে 700 মণ, আমি পাইতেছি 100 মণ। সেই হিসাবে ধানটার দাম অনেক বাইরে গেছে। এটা কোনো সিন্ডিকেট না, এটা হইলো মূল হইলো কৃষকের ঘরে থেকে এই জিনিসটার দাম বেশি পড়ে যায়। কৃষক যাতে কম খরচে ধান বানাতে পারে, তো সেটার সেচ খরচ বেশি। সেখানে একজন মানুষ আগে যখন 150-200 টাকা দিয়ে কাজ করতো, তার কাজ করে তো এখন 1000-1200 টাকা দিয়ে। যৌক্তিক কোনো কারণ ছাড়াই চালের বাজারের এই অস্থিরতার জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতা বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের মানুষের কল্যাণে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে আর দেশ ও জাতির স্বার্থে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। পবিত্র আশুরা উপলক্ষে আশকোনা কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় দলকে শক্তিশালী করতে নিজ নিজ অবস্থান থেকে নেতাকর্মীদেরকে নিরলস কাজ করে যাওয়ার কথা বলেন মোস্তফা জামান। গণপদযাত্রার অংশ হিসেবে এই মুহূর্তে চুয়াডাঙ্গার অবস্থান করছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। সেখানকার সবশেষ জানতে যুক্ত হবে সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গার কর্মসূচিতে কি বলছেন এনসিপির নেতারা, জানাবেন। চুয়াডাঙ্গা যে প্রবেশদ্বার মেহেরপুর থেকে যে চুয়াডাঙ্গাতে ঢোকে যে রাস্তা দিয়ে, সেটা হাটবোয়ালিয়াতে কেন্দ্রীয় যে এনসিপি নেতাকর্মীরা এসেছেন তাদেরকে ফুল দিয়ে বরণ করেন চুয়াডাঙ্গার নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ। তাদের জন্য প্রায় হাজার হাজার মানুষ সাথে রাস্তার দুপাশে ফুল দিয়ে তাদেরকে বরণ করেন এবং ওখানে তারা রাস্তায় দাঁড়িয়ে কিছু কথা বলার পরে তারা কিন্তু চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে এসে একটা পথসভা করে। পথসভা শেষে তারা চুয়াডাঙ্গার দিকে রওনা করবে বলে তারা জানিয়েছে। এবং আমরা এখানে তারা যেটা বললেন, সাজিদ আলম যে উনি বললেন যে যত যে সরকার, ওই সরকার যে অত্যাচার দুর্নীতি যেগুলো করেছে, এইসব বিষয়ে ভবিষ্যতে যেন আর কোনো সরকার না আসতে পারে, এই জন্য জনগণকে তারা বারবার করে তাকে দিচ্ছেন যে এমন একটা সরকারকে নিয়ে আসতে হবে যে সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের মতো না হয়, এটাই তারা বারবার আহ্বান জানাচ্ছেন। এছাড়া চুয়াডাঙ্গাতে স্থানীয় যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু বারবার করে বলছে যে এনসিপিতে আহ্বান জানাচ্ছে সবাইকে যে এনসিপিতে যোগ দিন এবং এনসিপিতে যোগ দিয়ে সুন্দর একটা রাষ্ট্র গড়ার জন্য তারা আহ্বান জানাচ্ছে। আর এরপরও যে প্রোগ্রামটা চুয়াডাঙ্গাতে হবে, চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে, সেখানে পরবর্তী প্রোগ্রামটা হবে। আমরা তখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত আরো জানাতে পারবো। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সাইফ, আপনাকে ধন্যবাদ। শেষ করবো মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার।
ফেনীতে বেড়িবাঁধ ভেঙে 4 উপজেলায় 30 গ্রাম প্লাবিত। টানা বৃষ্টিতে নাকাল রাজধানী সহ সারা দেশের জীবনযাত্রা বিকেল থেকে কমার আভাস। জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনায় ফাঁস হওয়া অডিও শেখ হাসিনার। বিবিসি আইয়ের ফ্যাক্ট চেকে সত্যতার প্রমাণ। ফ্যাসিবাদের গুম খুনের বড় ভিকটিম বিএনপি, বললেন মির্জা ফখরুল। গণহত্যায় জড়িত সবার বিচারের দাবি। এবং পর্যাপ্ত আমদানির পরও অস্থির দেশের চালের বাজার। 3 সপ্তাহে কেজিতে বেড়েছে 7 টাকা। রেকর্ড উৎপাদনেও ধান সংকটের দোহাই মিল মালিকদের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজর। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।